ভাইয়ার বিয়েতে গিয়ে ভাবির বড় বোনকে দেখে আমি ফিদা। ভীষণ লম্বা ফর্সা, এক নজর কাড়া সুন্দরী। চোখের ভিতর যেন সমুদ্রের গভীরতা। সেই গভীরতায় যে কাউকে ডুবিয়ে দিতে পারে ক্ষণিকেই। এত সুন্দর মেয়ে আমি জীবনে খুব কমই দেখেছি। ভাইয়ার পাত্রী দেখা থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত কোনো কিছুতেই আমি থাকতে পারিনি। জেলা শহরে নিজের ব্যক্তিগত ব্যবসা শুরু করেছি মাস কয়েক আগে। এর মধ্যে বাড়িতে আসার সুযোগই পাইনি। আজকে তো ভাইয়ার বিয়ে, না এসে পারা যায়? বাড়িতে আমার নিজেরও কিছু দায়িত্ব আছে। সবাইকে নিয়ে বরযাত্রী হয়ে চলে এলাম ভাইয়ার শ্বশুর বাড়িতে। এসে হলো ভয়াবহ দুর্ঘটনা। জীবনের সবচেয়ে সুন্দরী মেয়ের দেখা পেলাম। আমারও বিয়ের বয়স হয়ে চলে 27 বছর পরে। ভাইয়ার বয়স 29। শুনেছি আমাদের হবু ভাবির বয়স 22 বছর। সেই হিসেবে ভাবির বড় বোন বয়সে আমার থেকে ছোটও হতে পারে। বিয়ে বাড়িতে আমি শুধু ঘুরে ফিরে এই মেয়েটাকেই দেখছি। ভীষণ চুপচাপ, পরিচয়ও হয়নি প্রথমে। আড়াল থেকেই দেখেছি সুন্দরীকে। আর ভাবিও দেখতে বেশ সুন্দর, কিন্তু বড় বোনটা আরও বেশি সুন্দর। ওনার জামাইটাকে একবার দেখলাম না সাথে। আমার ভীষণ আগ্রহ এই নারীর প্রতি। আমার আম্মা আসেননি আজকে বরযাত্রী হয়ে, শুধু আমরাই এসেছি। আড়ালে গিয়ে আম্মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, ভাবির বড় বোনের জামাই কি করে? মহিলা মানুষের ব্যাপারে তোর এত কথার জানার দরকার কি আছে? আম্মার ধমকে আমি আর কথাই বাড়াতে পারিনি। আমতা আমতা করে ফোনটা কেটে দিলাম। মনে মনে ভাবছি, আমি আবার ধরা খেয়ে গেলাম না তো আম্মার কাছে? কিছুটা ভয়ও পেলাম। শুনেছি ভাবির ভাইরা ছোটখাটো চাকরি করে। বাবা নেই ভাবির। বিয়ে বাড়িতে কতবার চেষ্টা করেছি শুধু বেআইনের সাথে একটু আলাপ করার জন্য, কিন্তু কোনোভাবেই আলাপ করার সুযোগ পেলাম না। যখন বিদায় নেওয়ার পালা, তখন উনি সামনে আসলেন। আমি কাছে গিয়ে সালাম দিয়ে বললাম, বেয়ান সাহেবা, আমি সম্পর্কে আপনার বেয়াই, পাত্রের ছোট ভাই। ভালো আছেন আপনি? এইটুকু বলেই তিনি কেটে পড়লেন। আমার জবাব শোনার অপেক্ষাও করেননি। এরপরে আমি কয়েকবার উঁকি দিয়েও আর দেখতে পেলাম না। ভঙ্গ হৃদয়ে ফিরে এলাম নিজের বাড়িতে। ভাইয়ার বউ নিয়ে পুরো বরযাত্রীও ফেরত এসছে। বাড়িতে এখন বধূ বরণ চলছে। মা এসে ভাইয়ার সাথে ভাবিকে নিয়ে গেলেন ঘরে। ভাবছি কিভাবে কথা বলা যায় ভাবির সাথে। আমার মনের ভিতর এখনো তার বড় বোনের চেহারাটাই। অনেক মানুষজন এসছে ভাবিকে দেখতে। একটু যে বসে আলাপ করব সেই সুযোগও নেই। বধূবরণ সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলো সন্ধ্যার পরে। রাতের খাবার পর্ব চলছে। এর মধ্যে কয়েকবার ভাবির আশেপাশে ঘুরেছিলাম, কিন্তু আলাপ করতে পারিনি। রাতে ভাইয়া যখন বাসর ঘরে যাবে, আমিও তার পিছু নিলাম। ভাইয়াকে বললাম, আমাকে একটু নিয়ে যাও না, ভাবির সাথে তো একটু কথা বলি। সেভাবে তো কথাও হয়নি। ভাইয়া সহজেই আমার আবদার গ্রহণ করলো। আমাকে নিয়ে গেল বাসর ঘরে। ভাবি বিশাল ঘোমটা দিয়েছে আমাকে দেখে। আমার সাথে যদিও পরিচয় হয়নি, সম্ভবত আমার ছবি দেখেছে আগে। চিনতে পেরেই ঘোমটা টেনেছে বড় করে। ভাইয়া বসেছে খাটের ওপরে ভাবির পাশে। আমি একটা চেয়ার টেনে বসলাম বিছানার অদূরে। ভাবির সাথে পরিচিত হতে শুরু করলাম। আমি রিহান, আপনার একমাত্র দেবর। জি, বেশ লাজুক কণ্ঠে ভাবির জবাব দিলেন। কেমন লাগছে আমাদের এখানে? ভালো। আমি আস্তে আস্তে ভাবির ভাইদের সম্পর্কে জানতে চাইলাম। ভাবি জানালেন তার 2 ভাই বিবাহিত, বাচ্চা কাচ্চাও আছে দুজনেরই। ভাই বোনদের মধ্যে সবার ছোট হলো ভাবি। আমি ভীষণ আগ্রহে জিজ্ঞেস করলাম, আপনার বড় বোনের হাজবেন্ড কি করে? আপনি জানেন না আমার বড় বোনের কথা? ভাবি পাল্টা প্রশ্ন করলো আমাকে। আমি অবাক হলাম। কিভাবে জানবো তার বড় বোনের কথা? কৌতূহলী কণ্ঠে শুধালাম, কি ঘটনা বলুন তো? ভাবি বলতে শুরু করলেন। বিধবা শব্দটা শুনে আমার ঠিক ভালো লাগলো নাকি খারাপ লাগলো নিজেই বুঝতে পারলাম না। তবে বুঝলাম মনের ভেতর কিছু একটা লেগেছে, বেশ তীব্রভাবে। আর কিছু জিজ্ঞেস করার ইচ্ছে ছিল না। ভাবি নিজেই বললেন, আমার বড় বোন বিয়ের 27 দিন পরেই বিধবা হয়েছে। মনটা ভারী হয়ে উঠল আমার। আর শুনতে পারলাম না কিছুই। শুধু ভাইয়াকে বললাম, আমি রুমে যাচ্ছি, তোমাদের বাসর ঘরের দরজাটা লাগিয়ে দাও। নিজের ঘরে এসে গা এলিয়ে দিলাম বিছানায়।
রাত ভোর ওই বিধবা মেয়েটার কথাই মনে পড়ল। অনুভূতিগুলো এমন যে মেয়েটাকে আমি চাই। কোনো কিছুতে ভনিতা কিংবা বাহানা করতে আমি একদমই পছন্দ করি না। সকালবেলা উঠেই আমি অপেক্ষা করছিলাম ভাবির সাথে কথা বলবো। ভাবি যখন নাস্তার টেবিলে এলো, আমি তখন কয়েকবার চক্কর দিলাম টেবিলের পাশে। নাস্তা শেষে ভাবি ফিরে যাচ্ছিল কক্ষে, আমি পিছু নিলাম। খানিক এগিয়ে গিয়ে একটু কেশে মনোযোগ আকর্ষণ করলাম। তারপর ধীর কণ্ঠে বললাম, ভাবি, আজ তো আপনাদের বাড়ির সবাই বউ ভাতে আসবে আমাদের এখানে। হ্যাঁ, প্রায় সবাই আসবে, ভাবি জবাব দিলেন। আপনার ভাই বোন সবার সাথে আমাকে পরিচয় করে দেবেন ভালো করে। পরিচয় যদিও হয়েছে, তবু আর একবার পরিচিত হতে চাই। ঠিক আছে। ভাবি তার কক্ষে চলে গেল। দুপুরে আমাদের বাড়িতে বউ ভাতে প্রোগ্রাম শুরু হলো। ভাবিদের বাড়ি থেকে প্রায় সবাই এসেছে, শুধু এলো না সে, যাকে আমি চেয়েছি। আমি আর গেলাম না ওনাদের কাছে দ্বিতীয়বার পরিচিত হতে। বিকেলে ওই পক্ষের লোকেরা ভাইয়া ভাবিকে সাথে নিয়ে ফিরে যাবে তাদের বাড়ি। যখন ভাইয়া বাসা থেকে বের হলো, তখন আমি সামনে গিয়ে বললাম, ভাইয়া, একাই যাচ্ছ শ্বশুর বাড়ি? আমাকেও তো একটু সাথে নাও না। এমনটা তুমি করতে পারলে? তুইও বেড়াতে গেলে বাড়ির এদিকটা দেখবে কে? ভাইয়ার যৌক্তিক জবাব শুনে আমি বললাম, আমি সব গুছিয়ে আসবো, তুমি একবার বলে দেখো না। ঠিক আছে, সব গুছিয়ে চলে আসিস। ভাইয়া তখনই চলে যায় শ্বশুরবাড়ি। রাত 10টা নাগাদ বাড়ির সব কাজ মিটিয়ে নিলাম। ইভেন্ট ম্যানেজ, ডেকোরেটর, বাবুর্চি সহ যারা সহযোগিতা করেছে সবার পাওনাই মিটিয়ে দিলাম। বাড়ির মেহমানদের রাতে খাওয়া দাওয়া সহ সব কিছুর তদারকি করলাম। রাত 10:30টায় রওনা দিলাম ভাবিদের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে পৌঁছলাম রাত 11:30টায়। সে বাড়ির লোকজন ঘুমন্ত। ভাবির রুমে ভাইয়া চুপি চুপি অপেক্ষা করছিল আমার জন্য, জানতো আমি যাব। বাড়ির সামনে বাইক থামতেই ভাইয়া এগিয়ে এলো। ভাবি দৌড়ে গিয়ে মার বোনকে ঘুম থেকে জাগিয়েছে। ভাবির মা ছুটে এলেন প্রথমেই, ভাইয়াকে রুমে যাওয়ার আদেশ করে বললেন, নতুন মেহমানকে আমরা দেখছি, তুমি যাও রুমে গিয়ে ঘুমাও। আমিও ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু খেয়ে আসিসনি? খেয়েছি সামান্য, তুমি যাও ঘুমাও। ভাবির মা ফিরতি ধমক দিল ভাইয়াকে, জামাই, তোমার ভাইকে কি আমরা ফেলে দেব নাকি? তোমার মনে হচ্ছে খুব চিন্তা। যাও তো, তুমি ঘুমাতে যাও। ভাইয়া রুমে চলে গেছে। আমাকে ডাকা হলো ডাইনিং টেবিলে। ভাবির মায়ের সাথে আমাকে ভাত বেড়ে দিতে এলেন বেআইন। ভাবির মাকে আমি খালাম্মা ডাকি। খালাম্মার দিকে চেয়ে বললাম, আর একটু শশা লাগবে। খালাম্মা চলে গেলেন কিচেনে শশা আনতে। বেআইনও কিছু একটা আনার জন্য চলে যাচ্ছিল। আমি অনুরোধ করে বললাম, বেআইন, আপনি এখানেই থাকেন, আমি আবার নতুন জায়গায় ভূতের ভয় পাই। পুরুষ মানুষ হয়ে ভূতকে ভয় পাই, এমন অদ্ভুত কথা শুনে বেআইন মনে হয় লজ্জা পেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত লাজুক কেন বেআইন? প্রেম ট্রেম আছে নাকি? বেআইন আরো বেশি লজ্জা পেল, জবাব দিল না কিছুই। আমি শুধু জানতে পারলাম বেআইনের নাম লিসা। পরদিন সেই বাড়ির বিভিন্ন লোকের মারফতে জানতে পারলাম, না, প্রেম টেম নেই, বেআইন আমার কমপ্লিট সিঙ্গেল। দুপুরেই আমি ফিরে এলাম বাড়িতে। এসে আম্মাকে জানালাম ভাবির বিধবা বোন লিসাকে বিয়ে করতে চাই। আম্মা প্রথমেই কষিয়ে একখান চড় মারল গালে। আমি বললাম, চড় মেরে লাভ নেই, যা বলেছি তাই, বিয়ে আমি লিসাকেই করব। বিষয়টা নিয়ে মামা খালাদের সাথে আলোচনা করলেন আম্মা। সবাই আম্মাকে বুদ্ধি দিল, নতুন বউয়ের ফ্যামিলি ভালো না, ওরাই কোনোভাবে ফাঁদে ফেলেছে মনে হয় রিহানকে। নানা বাড়ির লোকেদের বুদ্ধিতে আমার বিরুদ্ধে আমার আম্মা বেশ শক্ত অবস্থান নিলেন। আম্মার সব ব্যাপারেই আমার নানা বাড়ি থেকে বুদ্ধি ধার আনেন। আমার ঘটনায় তো দাদা বাড়ির লোকেরাও আমার বিরুদ্ধে। আমিও নাছোড়বান্দা, সবাইকে বলে দিয়েছি বিয়ে করলে লিসা বেয়ানকেই করব। আমি ফিরে আসি জেলা শহরে, আমার ব্যবসা ওখানে। ভাইয়া শ্বশুর বাড়ি থেকে ভাবিকে নিয়ে ফিরে আসে বাড়িতে। প্রথমেই সবাই ভীষণ বিরূপ আচরণ করতে শুরু করে ভাবির সাথে। ব্যাপারটা এমন যেন আমার ভাবিই দোষী। বেচারি কিছুই বুঝতে পারেনি। 2-1 দিনের মধ্যে ভাবিও জানতে পারে আমার আসল ঘটনা। ঘটনা শুনে আমি শহর থেকে ফিরে আসি বাড়িতে। সবাইকে বোঝাই যে এই ঘটনায় ভাবির কোনো সংশ্লিষ্টতা নেই, ভাবির ফ্যামিলিরও না। আমি নিজেই ওই বিধবা মেয়ের প্রেমে পড়েছি। কিন্তু কে বিশ্বাস করবে আমার কথা? সব দোষী নাকি ভাবির আর তার ফ্যামিলির।
আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাই, ভাবির সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করা হয়। সেই সাথে পুনরায় আমার সিদ্ধান্তও জানিয়ে দিই, আমি বিধবাকেই বিয়ে করব। মাঝখানে রাগ করে 15 দিন আমি বাড়িতে আসিনি। 15 দিন পরে আম্মা আমাকে খবর দিয়ে নিয়ে আসেন। আমি বাড়িতে আসি। আমার নানা বাড়ি, দাদা বাড়ির সবার সাথে আলাপ করে আম্মা সিদ্ধান্ত নিয়েছেন, আমি যদি বিধবা বিয়ের সিদ্ধান্ত থেকে ফিরে না আসি তবে ভাই আর সংসারটা ভেঙে দেবে, ওই ফ্যামিলির সাথে কোনো সম্পর্কই রাখবে না। তাহলে নাকি আমি এমনি এমনিই ফিরে আসবো। ভাবির বাবার বাড়ির লোকেরাও জেনে গেছিল আমি বিধবা মেয়েটিকে পছন্দ করেছি, তাদেরকেও ওয়ার্নিং দিয়েছি, যদি কোনোভাবে আমি সেই বিধবার সাথে যোগাযোগ করি তাহলে ভাইয়ার সংসারটা ভেঙে দিবে। তারা যেন আমাকে কোনোভাবেই প্রশ্রয় না দেয়। আমার জন্য ভাইয়ার সংসার ভেঙে যাবে, এটা তো হতে পারে না। আমি সাময়িকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এদিকে খুব দ্রুত আমার জন্য পাত্রী দেখা শুরু হলো। কোনো এক পাত্রীকে পছন্দ করলেই নাকি বিয়ে করিয়ে দেবে। আমি প্রথমে কোনো পাত্রী দেখতেই রাজি হলাম না। সবার বুদ্ধিতে আম্মা বিভিন্ন রোগের বাহানা শুরু করলো। আম্মার পছন্দসই কোনো এক মেয়েকে বিয়ে করার জন্য অনুরোধ করলো। আমার মনের ভিতরে ছিল সেই বিধবার নাম। 27 দিনে বিধবা হয়েছিল মেয়েটি। এই 27 দিনের বিয়েতে কি এমন সমস্যা, সমাজ কেন মেনে নিতে পারে না? এর মধ্যে আম্মা বোঝাতে শুরু করলো আমি যেন তার ভাইয়ের মেয়েকে বিয়ে করি। এখনই বিয়ে না করলে আমার ভাইয়াকে বউ সহ বাড়ি থেকে বের করে দেবে। ভাইয়া ভাবি নাকি সব নষ্টের গোড়া। অবাক ব্যাপার হচ্ছে, আত্মীয় স্বজন সবাই আম্মার পক্ষে। আমি পড়ে গেলাম মহা বিপদে। ভাইয়ের নতুন বৈবাহিক জীবনে নিত্য অশান্তি হচ্ছিল আমার কারণে। আম্মা ভীষণ বিরক্ত ছিলেন ভাবির ওপরে। বিনা দোষী বেচারির দোষের বোঝা বয়ে বেড়াচ্ছিল। এদিকে কাজ বাজ বন্ধ করেও তো আর থাকা যায় না। নতুন ব্যবসা আমার, কাজেও মনোযোগ দিতে হচ্ছে পরিপূর্ণভাবে। আমি মাকে জানিয়ে দিলাম লিসাকে বিয়ে করব না, তবে অন্য কাউকেও এখনই বিয়ে করব না। আম্মা সন্দেহ করলেন আমি চালাকি করছি। মায়ের মন তো অনেক কিছুই বোঝে। মামা তো বোনের সাথে আমার বিয়েটা একরকম ঠিক করেই ফেলতে চাইলেন। আমি ডিরেক্ট জানিয়ে দিলাম ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এভাবে আমার সাথে বাড়াবাড়ি করলে বিয়ে তো দূরে থাক, জীবনে আর ঘরেই ফিরবো না। আম্মা কিছুটা ভয় পেলেন। আমি একটা জিনিস নোটিশ করলাম, আম্মা ভাবির সাথে এখনো খারাপ ব্যবহার করে, কারণে অকারণে। বুঝলাম আমার প্রেমে পড়ার অপরাধে হয়তো সারা জীবনই খারাপ ব্যবহার করবেন এবং দোষীও করে যাবেন ভাবিকে। আমি অন্যত্র বিয়ে করলেও ভাবিই খারাপ থাকবে, ভাবির বোনকে বিয়ে করলেও ভাবিই দোষী হবে। ব্যাপারগুলো আমার অসহ্য লাগলো। মাসখানেক পর আমি এয়ারপোর্টে বসে আম্মাকে কিছু ছবি পাঠালাম, এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টের কিছু ভিডিও পাঠালাম। শেষ পর্যন্ত ভিডিও কলে যুক্ত হলাম আম্মার সাথে। আমার লোকেশন দেখে আম্মা বিস্ময়ে আতঙ্কের সাথে জিজ্ঞেস করলেন, তুই কই বাপ, তুই কই? আমি জবাব দিলাম, এয়ারপোর্টে আম্মা। আম্মা পাল্টা প্রশ্ন করলেন, এয়ারপোর্টে তোর কি? দেশ ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না আর এই দেশে। শেষবারের মতন দেখে রাখো আমাকে, আর কোনোদিন এই চেহারা তোমাকে দেখাবো না। আম্মা ভীষণ কেঁদে কেটে জবাব দিলেন, বাপ তুই যা চাস আমি তাই দিব, তুই যাইস না বিদেশে, তুই গেলে আমি কারে নিয়ে বাঁচবো? আমি বললাম, তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোক তোমাকে দেখে রাখবে, আমাকে দিয়ে তোমার কি প্রয়োজন? বাপ আমি কারোর কথা শুনুম না, তুই রাগ হইয়া দেশ ছাড়ছস, তুই ফিরে আয় বাপ, আমি লিসারেই বউ করিয়া আনবু, তোমারে বিশ্বাস করি না। বাপ রিহান, খোদার কসম কইরা কইতাছি লিজাইরেই বউ বানাইয়া আনবো। আমি বিশ্বাস করলাম আম্মার ওয়াদাকে। আসলে আমি ছিলাম এয়ারপোর্টের অন্তরীণ অংশে আম্মাকে বোকা বানানোর জন্য। আম্মা বুঝতেই পারিনি অভ্যন্তরীণ এয়ারপোর্ট আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্থক্য। এটা বোঝা খুব সহজ নয়। মাসখানেক পরে বিয়ে হলো আমার আর লিসার। আম্মার সম্মতিতেই বিয়ে। আত্মীয় স্বজন তেমন কেউই আসেনি বিয়েতে। দুজন অল্প বয়সী কাজিন এসছে, বাকিরা আমার বন্ধু বান্ধব। আমি বিরাট পাপের কাজ করেছি বিধবা বিয়ে করে, এমনই মনে হলো যেন সবার কাছে। বিয়ের কয়েকদিন পরে আম্মা পুরোপুরি বদলে গেলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কুবুদ্ধিতে। আম্মা আলাদা খেতে শুরু করলেন, ভাবির হাতে কিছুই খেতেন না। আবার আমার শহরের বাসাতেও আসেননি। লিজাকে নিয়ে আমি শহরেই থাকতাম। অসুস্থ হলে আম্মা তার ভাই বোনদের বাড়ি থেকে খাবার চেয়ে নিয়ে আনতেন। মানুষ বউদেরকেই দোষী করত,
আম্মার অসুস্থতার কথা শুনলে আমি রাতে বাড়ি চলে যেতাম। আমরা দুই ভাই মিলে রান্না করে দিতাম, আম্মা সেগুলোও ছুতেনও না। সবই ভাড়াটে বুদ্ধি, আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের। আমি বিধবা বিয়ে করে কোনো গন্ধ পাইনি, আমার আত্মীয় স্বজন গন্ধ পায় বিধবার গায়ে। ব্যাপারটা খুব অদ্ভুত না? এক বিধবা বিয়ে করার কারণে আমার গায়েও গন্ধ পায়। সব দূরে সরে গেছে আমার কাছ থেকে। এত এত ভালো মানুষ সমাজে। খোঁজ দিয়ে দেখা যায় অনেকেই রাতের আঁধারে পরনারীর কাছে যায়, আর বিধবা বিয়ে করে আমি চিরদোষী হলাম। সময়ের সাবলীল ধারায় পেরিয়ে গেছে 3টি বছর। আমি এখন এক পুত্রের জনক, ব্যবসা বাণিজ্যেও বেশ সফল। আফসোস একটাই, আমার আম্মা অসুস্থ। বছর দেড়েক আগে এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় আম্মা স্লিপ কেটে পড়ে যান গ্রামের বাড়িতে। আম্মার ডান পায়ের উরু ভেঙে যায়। আমি শহরে এনে চিকিৎসা করাই। তখন এক টানা প্রায় 6 মাস ছিলেন আমার বাসায়, একরকম বিছানা শয্যায়। তখন আমার স্ত্রী লিসা আম্মার খাবার থেকে শুরু করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া সহ যাবতীয় কাজ তদারকি করেছে। সেই 6 মাসে আমার ভাই বোন ভাবি সবাই একবার করে দেখতে আসেন আমার বাসায় অসুস্থ আম্মাকে। সবাই আমার বউয়ের সামনে আম্মাকে খোঁচা মেরে কথা বলতেন, পুতের বউ লাগে হিংসা করছিলি না, এই কারণেই আজকে এই অবস্থা, তুই নিজে খারাপ, ওপরবেলা তোর বিচার করছে। আম্মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন তাদের পানে। তাদের বুদ্ধিতেই আম্মা আলাদা খেয়েছেন, বৃষ্টির ভিতরে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, অথচ তারাই এসে আম্মাকে দোষী করত। আমার বউ ভাবি দুজনেই মনে মনে খুশি হতো আম্মাকে খোঁচা দিতে দেখে। কিন্তু আমি বউকে এবং ভাবিকে ডেকে আনলাম আম্মার সামনে। তারপর আম্মাকে জিজ্ঞেস করলাম, তুমি যে বউদের মেনে নাও নাই, এটা তো এইসব আত্মীয় স্বজনের কুবুদ্ধির কারণেই, তাই না? আম্মা বাচ্চাদের মতন ফুপিয়ে কেঁদে উঠলেন। আমি আমার বউকে এবং ভাবিকে বললাম, এইসব আত্মীয় স্বজনই আগেরবার অশান্তি লাগিয়েছে আম্মাকে বুদ্ধি দিয়ে, এখন অশান্তি লাগাতে এসেছে তোমাদেরকে বুদ্ধি দিয়ে। এদের আসলে মনটাই কলুষিত, একটা সাদা মনের বড় অভাব। আম্মা তার পুত্রবধূরা সবই বুঝতে পারলেন। আম্মা ধীরে ধীরে সুস্থ হয়েছেন, কিন্তু আগের মতো না, লাঠিতে বর দিয়ে হাঁটেন কোনোভাবে। আমার আর ভাইয়ার দুজনের সাথেই থাকেন, আত্মীয় স্বজন প্রতিবেশী কারোর সাথেই আগের মতন আর মেশেন না, নিজের বুদ্ধিতে চলেন। আম্মা উপলব্ধি করতে পেরেছেন যে ওদের আসলেই সাদা মনের অভাব, সব সময় অন্যের অশান্তি কামনা করেন। আমরা ভালোই আছি এখন ওইসব কলুষিত মনের লোকগুলোকে পিছনে ফেলে। এই লোকগুলো যে শুধু আমাদের ফ্যামিলিতে আছে এমনটা নয়, এখন কলুষিত মানসিকতার লোক সবার ফ্যামিলিতেই আছে এবং সব জায়গায় অশান্তি করে। ওদেরকে এড়িয়ে চলে সাদা মনের লোকেদেরকে গ্রহণ করবেন। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।